নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। তদন্তে দ্রুত সাফল্যে দৃষ্টান্ত স্থাপন। শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া 6টি টোটো, 8টি সাইকেল এবং একটি সোনার চেন যথাযথ মালিকদের হাতে ফিরিয়ে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আগামী 9 এবং 10 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে এবিপিসি ময়দানে সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ। প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনিক কর্তাদের। গণপতিকে বিসর্জন দিতে এসে নতুন রূপ নিল শহরের প্রাণকেন্দ্র কদমতলা। জলপাইগুড়ি শহরের খ্যাতি সম্পন্ন গণেশ পূজা কমিটিগুলোর মধ্যে অন্যতম গণেশ পূজা কমিটি হলো ভূপতি গ্রুপ। মঙ্গলবার রাতে ভাসানে অংশগ্রহণ করে অসংখ্য মানুষ, আর সেই ভাসান উপলক্ষে জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি থেকে একটি বিশাল শোভাযাত্রা শহরে পরিক্রমা করে। সেখানে মহিলা এবং পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ঢাক এবং তাশার শব্দে মনে হচ্ছিল যেন বড় বড় শহর থেকেও জলপাইগুড়ির এই পূজা তাদের টেক্কা দিতে পারবে। ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস এবং একটি তেলের ট্যাঙ্কার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি এলাকায়। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী বেসরকারি বাস জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় শিলিগুড়ির দিক থেকে আসা তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির, আর এই সংঘর্ষের ফলে ট্যাঙ্কারের সামনের চাকা ব্লাস্ট হয়ে গাড়িটি সড়ক ছেড়ে নিচে নেমে পড়ে। উল্টো দিকে সংঘর্ষের ফলে বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। তাদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ এবং এনজেপি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফুলবাড়ি এখানে আমার সামনে মারুতি আছে, আমি খুব 30-এর স্পিড সামনে মারুতি আছে, আর ও টায়ার বাস করে আমার সামনে মারিয়ে দিল মাঝখানে। এটা কি গাড়ি ছিল? ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কার। আচ্ছা, আপনার সে সময় বাসের যাত্রী কেমন ছিল? 15 জন ছিল। আহত কজন কেমন হয়েছে? 5 জন ছিল। কেমন লেগেছে? অল্প লাগে, একজনের মাথা ফাইটে গেছে আর বাদ বাকিগুলো সামান্য লেগেছে। আপনার যাচ্ছিলেন কোথা থেকে কোথায়? আমি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম। আর গাড়ি তেলে গাড়ি জলপাইগুড়ি থেকে যাচ্ছে। একই রাস্তায় ছিল? না, ও ওইদিকে যাচ্ছে, আমি এদিকে। আচ্ছা, মানে মুখোমুখি ব্যাপার, তাই না? না, মুখোমুখি হয় নাই। ও সাইডে আছে, আমি আমার সাইডে আছি। কিন্তু আমার গাড়িতে নামালে যদি মারুতিটা মাত্র, তাহলে তো অনেক লোকের ক্ষতি হয়ে যেত। এমনিতে তো তেল বোঝায় ট্যাঙ্কার, প্রায় ট্যাঙ্কারের সাথে বাসের এই যদি দুর্ঘটনা ঠিক মতো হতো তো কতটা মানে দুর্ঘটনা দারুণ হয়ে যেত স্যার, বিশাল অনেক জনের ক্ষতি হতো। হ্যাঁ, যদি সামনেই মারি দিত তাও মোটামুটি আমার 15টা স্পট ডেড হয়ে যেত। অল্পের জন্যই বেঁচে গিয়েছেন বলে, তাই তো? দাদা আমি অনেক বাঁচানোর চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম আবুল হোসেন। আপনি বাসের কন্ডাক্টর। মোহিতনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব নারকেল দিবস পালিত হলো। মোহিতনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব নারকেল গাছ দিবস উপলক্ষে কৃষকদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এদিন কৃষকদের নারকেল চাষে উৎসাহিত করতে হাতে তুলে দেওয়া হয় নারকেল গাছের চারা। উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর অরুণ শীট। ডক্টর শীট জানান, নারকেল গাছ খুবই লাভজনক এবং কম খরচে চাষ করা যায়। অল্প যত্নেই দ্বিগুণ মুনাফা এনে দিতে সক্ষম এই গাছ। তিনি আরো বলেন, প্রতিটি বাড়িতে যদি অন্তত 10টি নারকেল গাছ থাকে তবে তা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের সমান সুরক্ষা দিতে পারে। কিন্তু যেখানে গুরুত্ব রয়েছে, একটা ডাবের দাম এখন কিন্তু নাই করে 100 টাকা চলছে।
তাহলে একটা গাছ বা 5টা বা 10টা গাছ যদি থাকে, তাহলে একটা গাছে যদি আমি 100খানা করে ডাব পাই, তাহলে আজকের প্রোগ্রাম আমরা সারা বিশ্ব জুড়ে আজকে বিশ্ব নারকেল দিবস উদযাপন করা হচ্ছে। এবং ভারতবর্ষের প্রায় যেহেতু সিপিসিআরে আমাদের ম্যান্ডেট ক্রপসের মধ্যে নারকেল একটা ম্যান্ডেট ক্রপ, সুতরাং আমরাও আমাদের এখানে উত্তরবঙ্গের কৃষক বন্ধুদের নিয়ে আমরা একটা সচেতনতা শিবির তৈরি করেছি। এবং এখানে বিশ্ব নারকেল দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে আমরা শিডিউল কাস্ট সাব প্ল্যানের যে প্রকল্প রয়েছে তার মাধ্যমে আমরা প্রত্যেকটা কৃষককে 2টো করে নারকেলের চারা বিতরণ করব। এইবারকার বিশ্ব নারকেল দিবসের থিম কি আপনাদের? এবারকার থিম যেটা আছে, যে সমস্ত প্রান্তিক কৃষক রয়েছেন তাদেরকে নারকেল চাষে উদ্বুদ্ধ করা এবং পরবর্তীকালে ছোট ছোট শিল্প যেগুলো নারকেলের উপর নির্ভর করে যেটা গড়ে ওঠা যায়, সেই ধরনের জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জলপাইগুড়িতে যারা কৃষক রয়েছে তাদের কোনো বিকল্প কোনো মানে চাষাবাদের প্রতি আগ্রহ করতে আমরা চেষ্টা করছি, যেহেতু নারকেলের গুরুত্ব অপরিসীম আমাদের দৈনন্দিন জীবনে, আমরা চেষ্টা করছি যে আমাদের উত্তরবঙ্গে প্রত্যেকটা কৃষক যেন তার নিজস্ব বাড়িতে কমসে কম 10 থেকে 15খানা করে নারকেল চাষ করে। কারণ কি, কোনো একটা ছোট শিল্প যদি তৈরি করতে হয় তার জন্য যে কাঁচামালের দরকার, সেই কাঁচামাল পেতে গেলে কিন্তু প্রত্যেকটা কৃষককে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকের বাড়িতে 10 থেকে 15টা করে নারকেল গাছ লাগাতে হবে। সেখান থেকে যে র মেটেরিয়ালস বা কাঁচামাল পাওয়া যাবে, সেই কাঁচামালগুলো থেকে কিন্তু ছোট বা মাঝারি ধরনের শিল্প এখানে গড়ে উঠতে হবে। নলিনেন্দ্র রায়, বাড়ি বাড়ি খারিজা 1, এইখানে মোদাতিপাড়া। এইখানে কেন আসছে? এখানে আসি এই যে নারকেল দিবস আজকে। কি হ্যাঁ, কিসের জন্য কি হচ্ছে? এখানে আলোচনা হচ্ছে এগুলো নিয়ে, নারকেল নিয়ে কি আলোচনা? আলোচনা মানে কিভাবে কি করতে হবে, কি শুনলেন এসে? হ্যাঁ শুনলাম, ভালোই শুনলাম, যেগুলো বললো ওগুলো শুনে এখন বাড়িতে হ্যাঁ কিভাবে নারকেল গাছ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গজলডোবার আপাল চাঁদ বস্তিতে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তার স্বামী পলাতক। মালবাজার মহকুমার গজলডোবার আপাল চাঁদ বস্তিতে মঙ্গলবার রাতে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বিমলা বাউলি। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বিমলা দেবীর ঘরে কোনো আলো জ্বলছিল না। রাতের দিকে বিমলার শ্বশুর মুকুল বাউলি ছেলের ঘরে আলো জ্বালাতে গিয়ে দেখেন পুত্রবধূ রক্তাক্ত অবস্থায় বিছানায় নিথর হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকজন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে এটি রহস্যজনক মৃত্যু বলেই মনে করছে পুলিশ। মৃতার স্বামী রামপ্রসাদ বাউলি ঘটনার পর থেকেই পলাতক। তাকে খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। মৃতার পরিবারের অভিযোগ, এই মৃত্যুর পেছনে স্বামী রামপ্রসাদ বাউলির হাত রয়েছে। তাদের দাবি, বিমলাকে খুন করা হয়েছে এবং এই খুনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি দিতে হবে। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি রামপ্রসাদ বাউলির খোঁজে তল্লাশি জারি হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এটি খুন না আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে। আমরা চাই সবটিতে ফাঁসি হোক, সবটিতে ফাঁসি হোক। ওই সবাই মিলে মারছে, আমার মেয়েরে ওরা সবাই মিলে মারছে। ওকে সবাই ধরে ফাঁসি দাও। কি নাম? মেয়ের নাম কি? মেয়ের নাম বেমলা। বয়স কত হবে? বেমলা। বয়স কত? আপনার নাম? আমার নাম আদ্রি বিশ্বাস। কি হয়েছে এই যে ঘটনাটা, মানে আমরা তো জানি না, মানে আমি একটু আগে শুনলাম, মানে ঘন্টাখানিক আগে যে এখানে একটা বলে মার্ডার হয়েছে। তো আসলাম, তো দেখি সত্যি এটাই ঘটনা, মার্ডার হয়েছে। কাকে মারা হয়েছে? এই যে এই বাড়ির একজন মহিলা। কি নাম ওনার জানেন? মহিলার নাম হচ্ছে বিমলা বাউলি। বিমলা বাউলি। কি কারণে তাকে খুন করা হয়েছে? কি কারণে খুন করা হয়েছে সেটা তো জানি না। এর আগে কোনো রকমের সমস্যা ছিল না? কোনো সমস্যা তো কোনোদিনও শুনিনি। কার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ সেটাও বলতে পারবো না। কি মনে করছেন আপনারা, কি মনে করছেন এই খুনের পিছনে কার হাত রয়েছে বলে? যতটুকু শুনতে পাচ্ছি হালকা হালকা, মানে ওটা ওরা কথা যতটুকু শুনতে পাচ্ছি যে স্বামীরই হাত। আপনার নাম? সরজিৎ বাবু। এই জায়গাটার নাম? আপালচান। এটা ফোন করা কেন যে হলো এটা তো আমাদের কাছে বলে না। এদের মানে কি গন্ডগোল হয়েছে, এদের মোবাইল টোবাইল ভাঙাভাঙি হয়ে গেছে, ফোনও করা জানেও না। আমার বলুন মনে হয় 1-1.5 মাস আগে, মানে এর মেয়ে থাকে, মেয়ে বিয়ে হয়েছে আমার ওই জায়গায়। ওই মেয়ের সাথে ফোনে কথা বলে অন্য লোক দিয়ে, ওইটুকু শোনা যায় যে এদের সংসারে কি একটা ক্যাসাল আছে,
এটা একটা সম্পত্তি নিয়েই আছে আর কি, আত্মসাৎ করা নিয়ে চক্রান্ত। যে নিজের মেয়ে আপনার? নিজের মেয়ে। কজন মেয়ে আপনার? আমার মেয়ে 2 জন। উনি বড়? উনি বড়। কি নাম ওনার? বেমলা। আপনার নাম? আমার নাম প্রভাত বিশ্বাস। চান আসলে উচিত বিচার চাই, যে এই ঘটনাটা করছে আর ফাঁসি সাজানো হোক, এটাই আমি চাই। মুকুল বাওয়ালির ছেলে রামপ্রসাদ বাওয়ালি বা এদের ফ্যামিলির লোকজন মিলে একে মার্ডার করে ফেলেছে আর কি, কাটে ফেলেছে। এখন পুলিশ কি জানালেন আপনাদেরকে? পুলিশকে জানাইলাম যে পুলিশ আসলো, দেখলো, পুলিশ লাশ নিয়ে চলে গেল। এখন আমাদেরকে বলে গেল যে মালবাজারে আসো, মালবাজারে হাসপাতালে নিয়ে যাবে, হাসপাতালে পোস্টমর্টম হবে। হ্যাঁ, বা এদের নামে এলো কমপ্লেন করার কথা বললো, তোমরা কমপ্লেন দাও, দেওয়ার পরে সে ব্যবস্থা আমরা করবো। কি চান এখন আপনারা? আমরা একটা কঠিন সাজা চাই, এটা কঠিন সাজা চাই এদেরকে। হ্যাঁ, এদেরকে এমন সাজা, এদের জন্য ফাঁসি হয়ে যায়। তাহলে একটা নিরীহ মেয়েকে হত্যা করছে, এদের জন্য ফাঁসি হয়। কি আমার নাম জগবন্ধু মন্ডল, উনি আমার সম্পর্কে ভাস্তি। দলের নির্দেশে করা পদক্ষেপ, মেয়র পরিষদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে। ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ থেকে বহিষ্কার করল পুর বোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুর নিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুর বোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এই ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি। মেয়র আরও জানান, আপাতত এই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পরিষদের ওপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রাবণী দত্ত নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তে বিষয়টি নজরে আসে দলের শীর্ষ নেতৃত্বের। পুর নিগম সূত্রে খবর, এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা আরো জোরদার হবে এবং ওয়ার্ডবাসীর সঙ্গে সম্পর্কে আরো উন্নতি ঘটবে। অন্যদিকে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক কথায় দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শিলিগুড়ি পুর নিগমে করা পদক্ষেপ নিয়ে বহিষ্কার করা হলো কাউন্সিলর শ্রাবণী দত্তকে। আমার ব্যাপার তোমার কথা আমরা শুনবো, তোমার আমরা শুনবো, তুমি আরো আসো, তুমি কেন এবার তুমি থাকবে না, তুমি কেন গালাগালি করবা, তুমি কেন বলবা ছেলে, তুমি বলে তুমি এবার থাকবে না কেন, তুমি আগে মানে শ্রাবণীদির কোনো ভুল ছিল বলে প্রমাণিত হয়েছে? না, দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। অ্যাট দি সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছি, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টি দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে অপরাধী দেখাচ্ছে। স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না রাজ্য থেকে? না, আপনার কথাবার্তা হয়েছে, রাজ্যের সাথে কথা আছে, সবকিছু মিলে দল এটা অনুমোদন করে। একটা বিষয়, দিলীপ বর্মন, উনিও তো একাধিক করেছেন। দিলীপ বর্মনের বিষয়টি আমি আপনাদের বলি, দলের রাজ্য সভাপতি শোকজ করেছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। সেটা রাজ্য তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সী তার কাছে আছে। তো সুব্রত বক্সী এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া, যা কমিউনিকেট করার উনি করবেন, এটা রাজ্য কমিটি সরাসরি দিয়েছে।
সেখানে আমার তো কিছু বলার নেই। শ্রাবণী দত্তকে কি কোনো রকম শোকজ করা হয়েছিল বা তার কোনো রকম উত্তর জানতে চাওয়া হয়েছিল? না, সেটা করা হয়নি, এটা মেয়রের প্রেরোগেটিভস, কিন্তু দল এটাকে অনুমোদন করেনি, নির্দেশ দিয়েছে। তারপরে আজকে আমি সিদ্ধান্ত জানি। আমি এত ডিটেল এখানে ব্যাখ্যা করতে পারবো না, দল অনুমোদন করেনি, এটা এটা বারে বারেই এটা বলছি। ঘটনাটা অনুব্যক্তিত ঘটনা, তারপরে সিদ্ধান্ত হয়েছে তাকে দায়িত্ব থেকে অপসারণ হয়েছে। খুঁটা বাড়িতে চিতাবাঘের আতঙ্ক, গ্রামে করা হলো স্ট্রিট লাইট বিতরণ। আংরাভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুঁটাবাড়ি এলাকায় কিছুদিন আগে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। বাড়ির গবাদি পশু মাঠে আনতে যাওয়ার সময় 11 বছরের এক কিশোরের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ওই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। একই সঙ্গে গ্রামে নেমে আসে আতঙ্ক। রাত নামলেই ভয়, যেন বাড়ির উঠোন থেকে গবাদি পশু বা ছোট শিশুদের তুলে নিয়ে যাবে চিতাবাঘ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর থেকেই রাত হলেই তারা আর ঘর থেকে বেরোতে সাহস পান না। এই পরিস্থিতিতে মঙ্গলবার এলাকায় যান বানারহাট ব্লকের সরকারি সভাধিপতি অরবিন্দ রায় সরকার। তিনি প্রায় 40টিরও বেশি স্ট্রিট লাইট প্রদান করেন খুঁটাবাড়ি এলাকায়। তিনি আশ্বাস দিয়ে বলেন, যেসব এলাকায় চিতাবাঘ এবং বন্যপ্রাণীর আতঙ্ক রয়েছে সেখানে খুব দ্রুতই সোলার লাইট বসানো হবে। ঘটনার পর গ্রামে পরিদর্শনে আসেন সদ্য দায়িত্ব পাওয়া বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সন্দীপ ছেত্রী এবং জেলা পরিষদ সদস্যা অনামিকা রায়। এসসি ওবিসি সেলের বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক বাবলু রহমান। তারা বাসিন্দাদের আশ্বস্ত করেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বন দপ্তরকে তারা রুটিন টহলদারি বাড়ানোর এবং ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়ার কথা জানান। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, অনেক দিন ধরে অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা গ্রাম, অবশেষে লাইট পেয়ে আমরা খুশি। আজকে আসলাম, আমি গতকালকে আসছি এখানে। হ্যাঁ, ওই আমার যেটা আমার পশ্চিম নাগরাগড়া ব্লক, তার পাশেই আমার একটা গ্রাম উত্তরশালবাড়ি গ্রামের লাগোয়া প্রান্ত। তো যেহেতু এখানে গতকালকে আসার পর আমি শুনলাম যে একটা বাচ্চাকে বাগে নিয়ে গেছে, এবং সেই দিন থেকে এই এলাকায় আতঙ্ক ছিল, প্রচুর মানুষ ভয় পাচ্ছে, সন্ধ্যা হলে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। তো যেহেতু এলাকাটা খুব জঙ্গল প্লাবন এবং এখানে আমাদের লাইট পোস্টে লাইট নেই এবং অন্ধকার, মানুষ বিকালবেলায় যারা বাজার করে যাচ্ছে তারাও যেতে পারছে না। এই অবস্থায় আমি আসলাম, এবং যাতে জঙ্গলটা কাটা যায় সে কারণে, যেহেতু এটা পাশেরটা টি গার্ডেন এলাকা, চা বাগান, মোবাইলঘাটা, ওনার ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছিল কালকে, উনি আজকে লেবার পাঠিয়েছে 5 জনকে, যাতে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়, এবং তার সাথে সাথে যাতে পথচারী মানুষ যারা বাজারে যায় বিকালবেলায় ফিরে বা সন্ধ্যায় ফিরে, তো তারা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে। সেই কারণে আমরা এই এলাকাটায় আজকে বিডিও সাহেবের উদ্যোগে, ওনার নির্দেশে আমি আসি বানারহাট পঞ্চায়েত সমিতি থেকে, এলাকাতে যাতে লাইট কিছু লাগানো যায়। কতগুলো লাইট? মোটামুটি 40টা লাইট। তাতে কি খুশি স্থানীয় বাসিন্দা? স্থানীয়রা বলছে আপাতত তো একটু স্বস্তির নিঃশ্বাস, যে যা আমরা রাত্রেবেলা যারা বাড়ি ফিরছি, সাধারণত সবাই সন্ধ্যার সময় ফিরে যাচ্ছে বাঘের ভয়ে। আজকেও আমি একজনের কাছে শুনলাম যে মানুষের বাড়ির উপর দিয়ে দুপুর 1টা নাগাদ বাঘ পালিয়ে যায়। তো যাই হোক, তারা আজকে খুশি আছে যে না, আমাদের জন্য কিছুটা হলেও রাস্তার চলাচলের জন্য কিছু লাইটের ব্যবস্থা হয়েছে। আর আগামী দিনে আমরা যাতে এখানে সোলার লাইট দিতে পারি, এটা তো সাময়িক সলিউশন, পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই সোলার লাইট বসাই। স্থানীয় বাসিন্দাদের বন দপ্তরের কাছেও দাবি ছিল স্ট্রিট লাইটের, সেক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত সেই এলাকায় স্ট্রিট লাইট বসায়নি, এবং আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। সবকিছুই বন দপ্তরও চেষ্টা করছে, কিন্তু আজকে বললেই যে আজকেই বসানো যায়, সবকিছু প্রসেসিং আছে, প্রসেসিংয়ের মধ্য দিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা স্ট্রিট লাইট বসাই দেব। আপনার নাম পরিচয়? অরবিন্দ রায় সরকার, সহকারী সভাপতি, বানারহাট পঞ্চায়েত সমিতি। হাসপাতালে রক্তের সংকট মেটাতে এলআইসির জীবন বীমা কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এদিন কদমতলায় অবস্থিত এই শিবিরটিতে সাধারণ মানুষ থেকে সংগঠনের কর্মচারীরাও রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদান করতে। মূলত এখন চলছে ব্লাড ব্যাংকে রক্তের সংকট, আর এই সংকট মেটাতেই তারা এগিয়ে আসেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা শিবিরটি
পরিচালনা করেন এদিন। সম্প্রতি নজির গড়ল কোনপাকড়ি এলাকার বাসিন্দারা। ক্যান্সার হওয়া 13 বছরের শিশুর জন্য তারা চাঁদা তুলল সকলের কাছ থেকে। কোনপাকড়ি এলাকার এক কিশোরের মর্মান্তিক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ব্যাঙ্গালোরের একটি হসপিটালে চিকিৎসাধীন। তার বাবা পেশায় দিনমজুর। এমতো অবস্থায় তার বাবা সকলের কাছে সাহায্য প্রার্থনা করে। এই খবর শুনেই কোনপাকড়ি এলাকার কিছু পথ চলতি মানুষদের থেকে এলাকার মানুষদের সাহায্য তুলে দিল সেই কিশোরের বাবার হাতে। কিশোরটির নাম ধীরাজ রায়, বয়স 13 বছর। সে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম পরেশ রায়। তিনি একজন দিনমজুর। বাড়ি সজনাপাড়া, কোনপাকড়ি মন্ডলঘাট জিপির অন্তর্গত। আমার নাম মক্তাসার রহমান। কি উদ্দেশ্যে উঠানো হচ্ছে? ঘটনা হচ্ছে পাড়ার অভিভাবক অরিন্দম যখন আমাকে বিষয়টা জানায় যে একটা বাচ্চা খুব অসহায়, টিউমার আছে, ক্যান্সার হওয়ার পরে টিউমার থেকে ক্যান্সার হয়েছে, এই সমস্ত পেশেন্টের আমি আর দেখে থাকতে না পেরে বাধ্য হয়ে হাটে পথে বাজারে কালেকশন করে দিচ্ছি। এই ছাড়া আমাদের উপায় নেই, কারণ একটা 13 বছরের বাচ্চা, তাকে দেখে আমাদের পাড়ার লোক সবাই দুঃখিত মর্মাহত। বাধ্য হয়ে আমরা হাটে বাজারে যেখানে কালেকশন করে আমরা দিচ্ছি। বাচ্চার নাম কি? ধীরাজ রায়। বাবার নাম? বাবার নাম পরেশ রায়। আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই মিলে আছি, আমাদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ নাই। ওরাও যেরকম মানুষ আমরাও এরকম মানুষ। আমাদের কাছে যখন খবরটা আসে আমরা বাধ্য হয়ে সর্দারপাড়ার যত মুসলিম মানুষ আছি আমরা সবাই তার পাশে দাঁড়িয়ে আমাদের অর্থনীতি যেভাবেই হোক আমরা তাকে সাহায্য করছি। এটা আমাদের এই ছাড়া উপায় নেই, আমরা সবাই মিলেমিশে আছি। এটা একটা সম্প্রীতির বার্তা। এটা সম্প্রীতির বার্তা। আমরা হিন্দু মুসলমান নেই, আমরা সবাই জাতি, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই। আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এইটাই আমাদের ধর্ম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। আগামী 10ই সেপ্টেম্বর জলপাইগুড়ির এবিপিসি ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে। আর সেই উদ্দেশ্যেই একটি সরকারি অনুষ্ঠানের কথা ভাবা হয়েছে। অনুষ্ঠানের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার এবিপিসি মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার কানভালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। সূত্রের খবর, অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঞ্চ প্রস্তুতি, বসার ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তায় কড়াকড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যেই মাঠ এবং আশেপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে, যদিও এ বিষয়ে প্রশাসনিক কর্তারা বিস্তারিত কিছু জানাতে চাননি। মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফরকে ঘিরে তীব্র কটাক্ষ আদিবাসী লোকসভা সাংসদ মনোজ টিগ্গার। পুজোর আগেই দিতে হবে 20% বোনাস, দাবি তাদের। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের একাধিক বিষয়ে আলোচনা করতে জলপাইগুড়ি স্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কার্যালয়ে এসেছিলেন ডুয়ার্সের ভূমিপুত্র তথা আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। অপরদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর, আগামী 9 এবং 10ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে অবস্থান করছেন।
এদিন ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা রাজনৈতিক নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন জলপাইগুড়ি সফর নিয়ে প্রশ্ন করতেই তীব্র কটাক্ষ করে তিনি বলেন, 34 বছরের বাম আমলে এতবার কোনো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেননি, এটা ঠিক। তবে বিগত 11 বছরে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন বা অভিষেক ব্যানার্জি এসেছেন, ঠিক তার আগেই কিছু চা বাগান খুলে গিয়েছে, কিন্তু ওনার কলকাতা ফিরে যাওয়ার পরই আবার বন্ধ হয়ে গেছে। এতবার মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার আসছেন, কিন্তু আমরা কি পেয়েছি? আদিবাসী চা বাগান শ্রমিকরা কি পেয়েছে? কিছুই না। এই অঞ্চলে এত প্রতিভা রয়েছে খেলাধুলোর ক্ষেত্রে, অথচ একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই। এর সঙ্গে রাজ্যে সরকারের পক্ষ থেকে চা বাগান কর্তৃপক্ষকে জারি করা 20% হারে বোনাস প্রদানের অ্যাডভাইজারি প্রসঙ্গে সাংসদ মনোজ টিগ্গা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে, কোনো বাগান কর্তৃপক্ষ যদি এর থেকে কম হারে শ্রমিকদের বোনাস দিতে চায়, আমরা কোনোভাবেই সেটি মানব না। আগে নাম শুনলে টন্ডু চা বাগান বন্ধ হয়ে গেছিল, আবার খুলছে, আবার ফিরে যাবে, আবার বন্ধ হবে। আর যখন অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার যখন প্রোগ্রামটা, তার আগেও চা বাগান বন্ধ এবং ফিরে গেলে তারপরে আবার বন্ধ। এই ধরনের ঘটনাটা ঘটবে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আমি মনে করি 34 বছরে যত বামপন্থী মুখ্যমন্ত্রী যতবার আসেন, উনি তার চেয়ে বেশি উত্তরবঙ্গে এসেছেন। কিন্তু আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা শিক্ষাতে কি পেয়েছি, আমরা স্বাস্থ্যে কি পেয়েছি, আমরা চা বাগানে বসবাসকারী মানুষরা কি পেয়েছি? শুধু মুখ্যমন্ত্রী আসছেন চলে যাচ্ছেন, কিন্তু উত্তরবঙ্গের যে উন্নয়ন, আজকে দেখুন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, আজকে উত্তরবঙ্গে প্রচণ্ড পটেন্সিয়াল আছে। রাজবংশী, আদিবাসী, গোর্খা, বিহারি, বাঙালি সবাই ভালো ভালো খেলোয়াড় আছে, কিন্তু প্ল্যাটফর্ম না থাকার ফলে কিন্তু তারা সঠিক জায়গায় যেতে পারছে না। তাই উত্তরবঙ্গে বারবার মুখ্যমন্ত্রী আসেন, কিন্তু যেটা উন্নয়ন হওয়ার কথা সেটা আর হয়নি। বিগত 34 বছরে বামপন্থীরাও করে নেই, 15 বছরে বর্তমান টিএমসি সরকারও করে। माननीय सांसद जी ने जो ऑफिशियल ईमेल किया था और जो डाटा मांगा गया था उनको समय समय पर प्रोवाइड कर दिया गया है, और उसके अलावा भी वो जो मांगेंगे माननीय सांसद हैं तो उनको नियमानुसार डाटा प्रोवाइड कर दिया जाएगा। तो फिर क्यों बता रहे हैं बार बार सांसद एक ही बात बता रहे हैं? वो मैं उस पर कुछ नहीं कमेंट करना चाहूँगा। जो ऑफिशियली उनको ईमेल जो आया है उसका हमने समय समय पर जवाब दिया गया है उनके माननीय सांसद जी पे। ये जो फर्जी डॉक्यूमेंट बना के पीएफ जो उठा लेके जाने का जो आरोप है, ये कितना सच है? नहीं, जो आरोप है, जैसे कौन से आरोप की आप बात कर रहे हैं, कोई पर्टिकुलर नाम बताइए। उन्होंने तो बहुत सारे संख्या बताया है, कुछ बागान का नाम बताया, अलीपुरदुआर जिला का लंकापारा। देखिए, इस टाइप के जो भी आरोप लिखित रूप में आएंगे उन पर इन्वेस्टिगेशन किया जाता है। जो कार्यालय की नियमानुसार प्रक्रिया है उसके तहत कार्रवाई की जाती है, वसूली की जाती है, और जो भी नियम के तहत मान लीजिए FIR करनी है तो वो सारी कार्रवाई कार्यालय करता रहता है और करता रहेगा। कुछ दिन पहले धरणीपुर का जो घटना सामने आया था, वो क्या सच है? नहीं, बिल्कुल सच नहीं बहुत है। बड़ा स्कैम। ये तो मैं आप सभी से उन्हें निवेदन करूंगा कि ऐसे सिर्फ सुनी सुनाई बातों पर आप PF के बारे में लिख देते हैं, वो भी कहीं ना कहीं ठीक नहीं है। क्योंकि जितना उन्होंने कहा, जैसे वो कुछ 100 से अधिक 174 का आरोप लगा रहे थे, अभी उसमें इन्वेस्टिगेशन जारी है, और प्राथमिक तौर पर ये देखा गया है कि 100 से ज़्यादा क्लेम तो उसमें सेटल ही नहीं हुए हैं। वो तो 174 का आरोप लगा रहे हैं। तो मैं पुनः आपसे निवेदन करूंगा कि जब तक तथ्य वेरीफाई न हो जाए, किसी के भी सुनी सुनाई बातों पर इस टाइप से कार्यालय पर आरोप नहीं लगाने चाहिए। জলপাইগুড়িতে শুরু হতে যাচ্ছে খাদি প্রদর্শনী এবং মেলা। এই বিষয়টিকে কেন্দ্র করে আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি প্রশাসনিকভাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে জানানো হয় যে আগামী 6 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি জোনাল লেভেল খাদি প্রদর্শনী ও মেলা 2025 এবং 26। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলার আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীতে খাদি, বস্ত্রবয়ন, ক্ষুদ্র এবং হস্তশিল্প সহ REGP এবং PMEGP প্রকল্পের আওতায় উৎপাদিত নানা সামগ্রী প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 6 সেপ্টেম্বর শনিবার বিকেল 5টায় মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন আগের বছরের মতো এবছরও সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলবে এবং খাদি ও গ্রামীণ শিল্পকে এগিয়ে নিতে এই উদ্যোগ আরও সার্থক হয়ে উঠবে। মানুষ এখানে বিভিন্ন ধরনের খাদি এবং হস্তশিল্পজাত পণ্য
একসঙ্গে দেখতে এবং কিনতে পারবেন। জলপাইগুড়িতে ফের জোনাল লেভেল খাদি মেলা, এটা কেন গত বছর তো হয়েছিল, আবার জলপাইগুড়িতেই বাঁচলেন কেন? প্রত্যেক বছরই হয়, বিভিন্ন জায়গায় হয়, প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় হয়। বা জলপাইগুড়িতে গতবারে আমাদের খুব ভালো সাকসেস হয়েছে। তো এইখানে একটা ভালো মার্কেট আছে এবং ভালো বিভিন্ন রকম যারা বিক্রি করে, যারা তৈরি করে, তারা এখানে দেখেছে যে তাদের প্রোডাক্টের একটা চাহিদা আছে, তো সেটা ডিপার্টমেন্টের কাছে গেছে। ফলে সেই জন্য আমরা এখানে আবার পুজোর আগে চেষ্টা করি। মানে জলপাইগুড়িবাসী পুজোর আগে খাদির একটা বড় সম্ভার পেতে চলেছে। অবশ্যই অবশ্যই। আসবো আপনার কাছে। আমাদের বিভিন্ন জেলার হস্তশিল্পের বিভিন্ন রকম প্রদর্শনী, তার মধ্যে আপনার শাড়ি আছে, শান্তিপুর আছে, বোলপুরের আছে, তারপর আপনার বিষ্ণুপুরের বালুচরি আছে, আবার পাঁচমুড়ার মাটির যে হাতি ঘোড়া যে পুতুলগুলো আছে, ডোকরার কাজ আছে। ডোকরার কাজ মানে হয়তো খুব একটা বিভিন্ন পিতলের যে ডোকরার কাজ, খুব সুন্দর সুন্দর বেশ হস্তশিল্পগুলো আছে। এছাড়াও আছে আপনার এখানে মালদা এখানকার যে শাড়িগুলো, কাঁথা স্টিচের শাড়ি, এগুলো চেষ্টা করে যতটা সম্ভব নিয়ে আসা। গত বছর আমাদের 2 কোটি টাকার মতো বিক্রি হয়েছিল, আর এবছর আমরা আশা করছি ওটা আমরা ছাপিয়ে যাব এবং আমরা 3 কোটি টাকার মতো করবো। কেননা এটা আমাদের সরকারের কাছে আবার তো আমাদের এটা দেখাতে হয়, তো আমরা আশা করছি আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমাদের সরকারের কাছে আমরা দেখাতেও পারবো। এটা পুজোর মুখে এত জামা কাপড়ের একটা সম্ভার, কি উপহার দেবেন শহরবাসীকে আপনি? শহরবাসী বলতে আমাদের নর্মাল যেটা, সেটা হচ্ছে যে এবারে পুজোর জন্য আমাদের খাদি বস্ত্রের ওপর 25% ছাড় আছে। আর ভিআই আইটেম যেটা আপনাকে গ্রামীণ শিল্পী বললাম, যেমন ধরুন আমাদের একটা এর মাঝখানে আমি একটা বলে রেখে দিই, আমাদের যেই মেলার মধ্যে আমাদের গ্রামীণ, মানে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের যে নিজস্ব গ্রামীণ, সেই গ্রামীণ একটা কিন্তু ওখানে স্টল একটা থাকবে বড় করে, সেখানে খাদি বস্ত্রের উপর 25% ছাড়াবে। আর ভিআই আইটেম অর্থাৎ হচ্ছে গ্রামীণ শিল্প যেগুলো আছে সেটার উপর হবে 15% ছাড়। তাতে মধু, ঘি, আচার, এভরিথিং সমস্ত কিছু থাকবে। এবং আমার মনে হয় যে জলপাইগুড়িবাসী তথা আরও যে তার সারাউন্নিক যে সমস্ত জেলা আছে প্রত্যেকেই এসে তাদের নিজস্ব মতো ক্রয় করতে পারবে এবং আরও ভালো জিনিস পাবে। বিশেষ করে খাদি বস্ত্রের উপর যে বালুচরি, যেটা আমাদের মূল তৈরি হয় বালুচরি, সেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বালুচরি, সেই বালুচরিটা অসাধারণ একদম, ওটা তো আমাদের এখানে থাকবেই। এবং খাদি সোসাইটিগুলো তারা সিল্কের প্রিন্টেড শাড়ি, তারপর সিল্কের শাড়ির উপর যে সমস্ত মানে বুটিকের কাজ, যে সমস্ত মানে সূচের যে কারুকাজ, সেই সমস্ত শাড়িও থাকবে। বাচ্চাদের থেকে বড়দের থেকে টপ, কুর্তা, পায়জামা, গামছা, এভরিথিং সমস্ত কিছু থাকবে। এবং এটার উপর আপনি আমাদের যেটা গ্রামীণ থাকবে তাতে 25% ছাড় পাবে সবার জন্যই এটা। আর এর হচ্ছে 15%, যেটা হচ্ছে ঠিক 15%। কবে থেকে মেলাটা শুরু হচ্ছে? 6ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। কোন জায়গায় হচ্ছে? ওই যে আর্য নাট্য সমাজ, রবীন্দ্রনগর, এই রবীন্দ্রনগর ভবন, তো ওখানে। কয়টা স্টল থাকছে? 90টা। স্যার আপনার পুরো নামটা কি? আমার নাম পার্থেন্দু দে, ডিস্ট্রিক্ট অফিসার দার্জিলিং। এবং আপনার নাম? চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দ্রুত তদন্তের সাফল্যে দৃষ্টান্ত স্থাপন করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরি এবং ছিনতাইয়ের ঘটনার তদন্তে উদ্ধার হয়েছিল মোট 6টি টোটো, 8টি সাইকেল এবং একটি সোনার চেন। বুধবার আদালতের নির্দেশ অনুযায়ী সেই সামগ্রী যথাযথ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় একাধিক টোটো এবং সাইকেল চুরির পাশাপাশি সোনার হার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়। এদিন থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে উদ্ধার হওয়া জিনিসপত্র তুলে দেয় পুলিশ। নিজের হারানো সামগ্রী ফিরে পেয়ে আনন্দিত তারা জানান, পুলিশের তৎপরতায় এত দ্রুত জিনিস ফিরে পাওয়া সত্যিই আনন্দের বিষয়। পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। কোথায় বাড়ি? সুভাষচন্দ্র। কি চুরি গিয়েছিল আপনি? সাইকেল। কবে? 27 তারিখে আগস্টে। কোথা থেকে এটা চুরি? ভানুমূর্তি। তারপর কি করলেন?
তারপরে খোঁজাখুঁজি করলাম, পাইলাম না, পরে থানাতে ডায়েরি দিলাম। দেওয়ার পর হলো খোঁজাখুঁজি করলো, তো পাইলো, পাওয়ার পর হলো আসলাম, তো বললো যে এখন কোনো কদিন পরে দিল। তারপরে আসলে আবার ফোন করে ডাকি। খুবই ভালো লাগছে, সাইকেল পাইছি, অনেক ধন্যবাদ দিচ্ছি যে সাইকেলটা এত কষ্ট করে কিনা হয়েছিল বাচ্চার জন্য। বাচ্চাটা পড়তে যাইতে পারতো না, স্কুল যাইতে পারতো না, এটার জন্য খোঁজাখুঁজি করছে, অনেক ভালো লাগছে। আগামীকাল যাতে এরকম যাতে না হয় আর এটাই, আর কিছু বলার নেই। কি চুরি হয়েছিল, কবে হয়েছিল, কোথা থেকে? আমার ছেলের সাইকেল চুরি হয়েছিল আপনার ওই 20 জুনে চুরি হয়েছিল। রেসকোর্স পাড়ার থেকে যুব মহামণ্ডল থেকে চুরি হয়েছিল। ওখান থেকে কি করতে গিয়েছিল ওখানে? আমার বড় ছেলে পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে তো নেমে এসে দেখে যে সাইকেলটা নেই। তারপরে আমরা সেদিনই তৎক্ষণাৎ ডায়েরি করি, প্লাস পাশের বাড়ির থেকে সিসিটিভি বের করে, ফুটেজ বের করে থানাতে জমা দিই। তো থানা স্যাররা ওটা তদন্ত করে রিকভারি করে আমাদের হাতে আজকে সাইকেল তুলে দিল। কতদিনের মধ্যে সাইকেলটি পেলেন আপনি? সাইকেলটা পেলাম তাও দিন 15 দিন হবে না, 15 দিনের মধ্যে পেলাম। অ্যাকচুয়ালি তো এই সাইকেল পাওয়ার তো আশা ছিল না, একমাত্র পুলিশের কারণেই সাইকেলটা আমরা পেলাম, তাদের সহযোগিতার জন্যই পেলাম সাইকেল। এটা রেঞ্জার সাইকেল। কি নাম আপনার? প্রদীপ নন্দী। কি নাম আপনার? রাজদীপ দাস। কি চুরি হয়েছিল, কোথা থেকে, কবে? 8ই আগস্ট বাবনপাড়াতে আমার যে গোডাউন আছে সেখান থেকে আমরা দেখতে পাই 6টা টোটো এবং অন্যান্য অ্যাক্সেসরিজ, মেশিনারিজ এগুলো চুরি যায়, যেটা আমরা 8ই আগস্ট জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে অভিযোগ করি এবং কোতোয়ালি থানা ওই রাত্রেই মোট টোটো এবং 6টা টোটো এবং অন্যান্য অ্যাক্সেসরিজগুলো উদ্ধার করে এবং অভিযুক্ত 3 আসামি সুজয় দাস, গোপাল বারুই এবং সোমনাথ প্রামাণিককে অ্যারেস্ট করে। কি বলবেন? জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের এই উদ্যোগকে অত্যন্তভাবে প্রশংসনীয় এবং এটা আর নতুন করে কিছু বলবার মতো নাই যে মানে আমরা যখন অভিযোগ জানালাম তার কয়েক ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে আমার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে দেয় এবং অত্যন্ত খুশি। আপনার কি দোকান না শোরুম থেকে এসব চুরি হয়েছে? গোডাউন থেকে। কোন জায়গায় গোডাউন ছিল? বাবনপাড়া। এই দাঁড়ান, আজকে আমরা এখান থেকে কোতোয়ালি থানায় প্রিভিয়াস কিছুদিন আগে কিছু টোটো একটা গোডাউনে চুরি হয়েছিল, আপনারা ওটা করেছিলেন। সেই টোটো আছে, কিছু সাইকেল চুরি হয়েছিল এখানে, বাইসাইকেল স্পোর্টস কমপ্লেক্স থেকে চুরি হয়েছিল, আর একটা সোনা স্ন্যাচিং হয়েছিল চেন, সেইগুলো আমরা রিকভারি করেছি এবং যারা অ্যাকচুয়াল ওনার তাদেরকে আমরা এগুলো আজকে ফেরত দেবো, হ্যান্ড ওভার করছি। টোটো আমাদের এখানে আছে টোটাল 6টা কমপ্লিট টোটো আছে, আর গোল্ড চেন তো সামনেই আছে আপনাদের দেখছেন, আর বাইসাইকেল আছে আমাদের 8টা রেসিং সাইকেল টাইপের বাইসাইকেল 8টা আছে। গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, এগুলো তো আগেই গ্রেপ্তার করা হয়েছে, সব অ্যারেস্ট ফেরেস্ট সব কমপ্লিট হয়ে আছে। এগুলো এখন খালি অনলি কোর্ট অর্ডার করে রিটার্ন দেওয়া হচ্ছে প্রত্যেককেই, যারা অ্যাকচুয়াল ওনার, যারা ওনার আমরা যারা ইনভেস্টিগেশন করে ভেরিফিকেশন করে আমরা ওনার আগে আইডেন্টিফাই করে তাদেরকে ফেরত দেওয়া। টাকা ভর্তি মানিব্যাগ উপযুক্ত ব্যক্তির হাতে ফিরিয়ে দিয়ে নজির গড়লেন জলপাইগুড়ির জনৈক বাসিন্দা দেবাশিস ঘোষ। জানা গেছে পুরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি সরকারের টাকা ভর্তি মানিব্যাগ এবং প্রয়োজনীয় কাগজপত্র আজ অসাবধানতা বশত শহরের নয়াবস্তি এলাকার রাস্তায় পড়ে যায়। অভিযোগ, তখন আশেপাশের কিছু লোক সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ারও চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় এগিয়ে আসেন দেবাশিস ঘোষ। তিনি দ্রুত মানিব্যাগ এবং সমস্ত কাগজপত্র উদ্ধার করেন এবং যোগাযোগ করেন যুব তৃণমূল নেতা অজয় শাহর সঙ্গে। মানিব্যাগে ছিল 3000 টাকা এবং তারও বেশি নগদ অর্থ এবং একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র। সেখান থেকে ফোন নাম্বার খুঁজে বের করে বাপি সরকারের সঙ্গে যোগাযোগ করেন অজয় সাহা। পরে জলপাইগুড়ি স্টেশন রোডে বাপি সরকারের হাতে সেই টাকা এবং মানিব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। হঠাৎ হারিয়ে যাওয়া টাকা এবং কাগজপত্র ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বাপি সরকার। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন দেবাশিস ঘোষ এবং অজয় সাহার প্রতি। মানুষের মধ্যে সততা এবং সাহায্যের মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল এই দিনের এই ঘটনা।
কোথায় পেলেন, কি পেলেন? এটা পেলাম হলো আমি ঠিক ওই আমাদের যে বিএসএনএল এর টাওয়ারটা আছে ওই জায়গাটাতে, আমি তার ঠিক অপোজিটে জীবন সুরক্ষা বলে এক ওষুধের দোকান আছে, সেখানে আমি কাজ করছি। এবার ওখানে দেখি যে রাস্তার মধ্যে মানি ব্যাগটা পড়ে রয়েছে আর টাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইবার দেখলাম যে একজন হ্যান্ডিক্যাপ বয়স্ক লোক উনি 100 টাকা তুললো। তারপরে দেখি যে আরও কিছু কিছু ছেলে পেলে এসে টাকাগুলো তুলে নিয়ে নিচ্ছিল। তখন আমি জোর করে ওটা 4 টাকা আমি তার হাতে ফিরিয়ে দেবো। সেই কারণে আমি থানায়ও না গিয়ে আমি পোস্ট অফিস মোড়ে এসে আমি অজয়দাকে ফোন করলাম। অজয়দাকে ফোন করে এই ব্যাপারটা পুরোটা বললাম, বলার পরে তারপরে আমি এখানে আসলাম। আসার পরে উনি আসলো, উনি যা যা ছিল ব্যাগে পাস, আইডেন্টি কার্ড ফার্ড এগুলো সব উনি তার পরিচয়পত্র সমস্ত কিছু দেখানোর পরে তারপরে ওনার হাতে এটা দিল। কত টাকা ছিল মানি ব্যাগে? মানি ব্যাগে সম্ভবত 3200 সামথিং এরকম কিছু ছিল। ডকুমেন্টস ছিল? ডকুমেন্টস ছিল ওই আপনার একটা আধার কার্ড ছিল, রেলের একটা পাস ছিল, ইলেকট্রিক বিল ছিল, এই ছিল। এখন কি সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দেবাশিস ঘোষ পিনাকি। দেবাশিস ঘোষ পিনাকি। কি হারিয়েছিল আপনার, কোথার থেকে? অ্যাকচুয়ালি হচ্ছিল আমি বাইরে থেকে বেরিয়েছিলাম, তো আমার পাশ থেকে হয়তো মানি ব্যাগ পড়ে গেছে এই আমাদের টিএমসি পার্টি অফিসের, জেলা পরিষদের পাশে যে পার্টি অফিস আছে, তো ওই দাদারা কেউ পেয়েছে হয়তো। তো আমাকে তো ডাইরেক্ট ফোন করেনি, আমার গাড়িতে আমার মেয়ের মোবাইলে ফোন করেছিল। তো মেয়ে ফোন করলো যে এই নম্বরে ফোন করো বাবা, তোমার পার্স হারিয়ে গেছে। তো আমি আসলাম এই পার্টি অফিসে, অজয়দার সাথে কথা বললাম। অজয়দা আমাকে সব কিছু টাকা পয়সা কাগজপত্র সব বুঝিয়ে দিল। ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ দিলাম এই কাজের জন্য। কি কি ছিল পার্সে? পার্সে টাকা, আইডেন্টি কার্ড, আইডেন্টি প্রুফ। এটা হারিয়ে গেলে তো সমস্যা করতেন আপনি? হ্যাঁ অবশ্যই করতাম। আমার ওখানে ডকুমেন্টস ছিল এই 3200 মতন ছিল, 200-300। কী নাম আপনার? আমার নাম বাপি সরকার। কোথায় বাড়ি আপনার? আমার 9 নম্বর আপিলখানা। কী বলবেন অজয়বাবু, কী ঘটনা ঘটলো এটা? দেখুন, আমাদের জলপাইগুড়ি শহরেরই একজন রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করেন সম্ভবত। উনি বোধহয় ইলেকট্রিকের বিল দিতে যাচ্ছিলেন, ভুলবশত ওনার পার্সটি পকেট থেকে পড়ে যায়। কিন্তু যেখানে পড়ে সেই এলাকায় একজন প্রতিবন্ধী লোক যখন পার্সটির টাকাটা ছিটিয়ে পড়েছিল, সেখান থেকে টাকা তুলতে আশেপাশে থেকে আরও কয়েকজন এসে সম্পূর্ণ টাকাটাই কারাকারির মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের একটা মনোভাব ছিল যে সেই টাকাটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, এরকম একটা চেষ্টা চলছিল। সেই সময় এর ব্যাপারটা নজরে আসে এবং যখন দেখে যে তারা এই জিনিসটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। আমি তাকে বলি যে তুমি পার্সটা নিয়ে সরাসরি আমাদের যে পার্টি অফিস আছে সেখানে আসো, এবং যার পার্স ও তো খুঁজে পাচ্ছিল না তা, এবং সেই ছেলেগুলোও আসে যারা সেই সময় ওই জায়গায় টাকাগুলোর দাবি জানাচ্ছিল। তো আমি তাদেরকেও ডাকি। যখন দেখি এই পার্সটির মধ্যে বাপি সরকার নামে একজন আইডেন্টি আছে, আধার কার্ড আছে, রেলওয়ে ডিপার্টমেন্টের কিছু ডকুমেন্টস আছে এবং ইলেকট্রিকের বিল আছে, সেই সঙ্গে 3280 টাকার মতো মানি ব্যাগে ছিল। তার মধ্যে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরির থেকে আমি কয়েকটা নাম্বারে ফোন করার পরে ওনার পরিচয় জানতে পারি এবং ওনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। সঙ্গে সঙ্গে তিনি ছুটে আসেন এবং সমস্ত কিছু ওনার কাছে জিজ্ঞাসাবাদের পরে আমরা বুঝতে পারি যে পার্সটি ওনারই, এবং আমরা পার্সটি ওনার সামনে তুলে দিই যাতে সঠিক মানুষ সেই টাকাটি পেয়েছে এটা জেনে আনন্দ লাগছে। তার কারণ কিছুক্ষণ আগে এই ঘটনা যদি এর নজরে না পড়তো তাহলে সেই টাকাটি হয়তো বেহাত হয়ে যেত, এবং সবচেয়ে বেশি মূল্যবান যে তার ভিতরে থাকা ডকুমেন্টসগুলি, তার আইডেন্টি কার্ড, রেলওয়ে ডিপার্টমেন্টের কিছু পরিচয়পত্র, তার আধার কার্ড, এগুলো বেহাত হয়ে যেত। তাই সেই জিনিসগুলো উপযুক্ত মানুষের হাতে তুলে দিতে পেরেছি আমরা, সেটা ভেবে ভালো লাগছে। এবং তারও আশা করি আগামীতে তিনি সতর্ক থাকবেন যাতে এরকম ভুল না হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ওদলাবাড়িতে অনুষ্ঠিত হলো একটি ফুটবল টুর্নামেন্ট। জেলা পুলিশের পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে আয়োজিত হয় মঙ্গলবার। এই ম্যাচে ওদলাবাড়ি গ্রিন দল ট্রাইবেকারে 5-4 গোলে পরাজিত করে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত দলকে।
আগামী 6 সেপ্টেম্বর বিধানপল্লী ময়দানে মুখোমুখি হবে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং মৌলানি গ্রাম পঞ্চায়েতের পুরুষ ফুটবল দল। অন্যদিকে ওই দিনে মহিলাদের ফুটবল দলের ফাইনাল খেলা হবে এই মাঠে। ওই দিন মহিলাদের মধ্যে পরস্পর মুখোমুখি হবে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এবং ডামডিম গ্রাম পঞ্চায়েত মহিলা দল। মহিলাদের ফাইনাল খেলা হবে দুপুর 12টায় এবং পুরুষদের খেলা হবে বিকেল 4টে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। তদন্তে দ্রুত সাফল্যে দৃষ্টান্ত স্থাপন। শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া 6টি টোটো, 8টি সাইকেল এবং একটি সোনার চেন যথাযথ মালিকদের হাতে ফিরিয়ে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আগামী 9 এবং 10 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে এবিপিসি ময়দানে সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ। প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনিক কর্তাদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।